যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24-এ। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যারা বুক চিতিয়ে মায়ের বাসার অধিকার আদায়ের জন্য সেদিন লড়াই করেছিলেন এবং বিশেষভাবে যারা নিহত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করেছিলেন তারা আমাদের ভাষা সৈনিক হিসাবে অতি শ্রদ্ধার পাত্র। আমার জানা মতো সেই পর্যায়ের একজন লোক বর্তমানে জীবিত আছেন, আর সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। যিনি জীবিত আছেন তিনিও বিছানায় পড়ে আছেন, বাকিরা কেউ আর বেঁচে নেই। কিন্তু না, তারা মারা যাননি, কারণ তাদের ত্যাগ এবং কুরবানির মধ্যেই বাংলাদেশ যতদিন থাকবে এই জাতি তাদেরকে ততদিন স্মরণ করতে থাকবে এবং তারা বেঁচে থাকবে। জাতির প্রত্যেকটি মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকবে। কিছু মানুষ ইতিহাস পড়ে আর কিছু মানুষ নিজেই ইতিহাস হয়ে যায়। তারা ইতিহাসের পাঠক অন্য জায়গায় হতে পারেন, কিন্তু এই জায়গাটায় তারা নিজেই ইতিহাস, এবং এটি একটি অমলিন ইতিহাস। কিন্তু আফসোস, যারা শহীদ হয়েছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যদিও শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন যে না, এরা বেজায় জীবিত এবং আমি তাদেরকে রিজেক্ট দিয়ে থাকি। তবে তাদের কারো কারো পরিবারের করুণ পরিণতির কথা মাঝে মধ্যে যখন গণমাধ্যমে আসে, তখন নিজেকেই এর জন্য ধিক্কার দিতে ইচ্ছা করে। সেই 52 থেকে আজকে 2025 সাল, দীর্ঘ সময় পরিক্রমায় কেন তার আপনজনরা এখনো খুপড়ি করে বসবাস করবে? কেন তারা তাদের একটু রিজেকের সংকুলনে দাঁড়ে দাঁড়ে ঘুরবে? তাহলে রাষ্ট্রের দায়িত্বটা কি? জাতির দায়িত্বটা কি? যারা রাষ্ট্রকে জাতিকে পরিচয় এনে দিলেন, তাদেরকে যদি আমরা এইভাবে ভুলে যাই, এটি আসলে শহীদদের আত্মার প্রতি অপমানই বলতে হবে। তবে এটি শুধু 52-তে নয়, এটি আগে পরে বারবার ঘটে আসছে। এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। 52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু না, তারা পিছাননি। এই 24-এর আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি। সম্ভবত সে বলেছিল, সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। সে বলেছিল, লড়েই যাব, মরেই যাব, মেরেই যাব। সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী, এরকম কিছু হবে। সেলিউট তোমাকে বোন, সেলিউট। তোমার মাঝে সেই 52-র তেজ আছে, 71-এর তেজ আছে। তোমার মতো বোনদের এই সমাজে আরো অনেক প্রয়োজন, ভাইদের অনেক প্রয়োজন। তো এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা, তাদের অবদান জাতি ভুলবে কেমনে? এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য, এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও, শিক্ষা নেওয়া, এটাও কর্তব্য। আজকে এই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরঞ্চ 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফেসিবাদ, সেখানেই প্রতিরোধ। এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24-এ। হ্যাঁ,
ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। উদাহরণটা এরকম, কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে, চেপে ধরে আল্লাহর নামে জবাইও করেছেন, কিন্তু জবাইটা পুরা হয় নাই। অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে বলদ উঠে দৌড় দেয়, অর্ধেক কাটা, শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায়, আর টিকতে পারে না। তো জোর যখন দেয়, সামনে যারে পায় তারে শিং দিয়ে গুঁথা দেয়। আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা গোলা দিয়েই যে রক্ত ঝরবে, তাতেই তার মৃত্যু হবে। তো ফেসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গোলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো। না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। সম্মানিত ভাই বন্ধুগণ, দোয়া করি আজকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন, এই সেবা যেন তাদের জন্য উপকারী হয়। বাংলাদেশ জামাতে ইসলামী সাধারণ অর্থের কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সামগ্রিক আন্দোলন। আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণধর্মী রাষ্ট্র গঠন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন। এই জায়গায় পৌঁছার জন্যই আমাদের সামগ্রিক তৎপরতা। এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে। সেই পরিশুদ্ধির মধ্য দিয়েই একটি কল্যাণধর্মী মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আল্লাহর কোরআনের ভিত্তিতে। এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা। এই অভিযাত্রায় আমরা আপামর জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, দল হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন, এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান। আসুন সবাই মিলেই আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। আজকের এই চিকিৎসা দেওয়ার অর্থই হচ্ছে এটি একটি সিম্বলিক মেসেজ যে আমরা সবাই পরস্পরের প্রতি আমাদের কিছু দায় আছে, কিছু কর্তব্য আছে। এই কর্তব্যটা যেন আমরা পালন করতে পারি। আমি দোয়া করি এই আয়োজন সফল হোক এবং মহানগরী যেন আরও কল্যাণকর উদ্যোগ নিয়ে জনগণের পাশাপাশি বেশি বেশি করে যেতে পারে। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। মিডিয়ার ভাইদের এইখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, এটি আমাকে কষ্ট দিয়েছে। যিনি আপনাদেরকে কষ্ট দিয়েছেন তিনি ভালো কাজ করেন নাই, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের কথাগুলো জাতির কাছে যাবে। এই জন্য আপনাদের ধৈর্যের জন্য, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের এই ভালোবাসা আর এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সেই সাথে এই কল্যাণধর্মী কাজের উদ্বোধন ঘোষণা করছি আজকের এই মেডিকেল ক্যাম্পের। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মাশাআল্লাহ। একশো 20-78 140-80 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।